আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম। তো আমরা এই ধারাবাহিকতার এই হিসাব প্রচ্ছের দ্বিতীয় নম্বরের জাবেদাভুক্তকরণের আমরা প্রথম ক্লাসটি করেছিলাম। এইটা তুলনামূলক একটু বড় দেখে আমরা দুইটা অংশে বিভক্ত করেছিলাম। সেই ধারাবাহিকতার আজকে আমরা দ্বিতীয় নম্বর যে ক্লাসটি আছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা জাবেদাভুক্তকরণে গত ক্লাসে দেখিয়েছিলাম জাবেদাভুক্তকরণ কি, এটি কীভাবে সহযোগিতা করে বা এটার উপকার অপকার সব কিছু নিয়ে, কেন প্রয়োজন অপ্রয়োজন এই সকল কিছু। তো সেই জায়গা থেকে আমরা পড়েছিলাম জাবেদা, জাবেদা কি, জাবেদা কাকে বলে এবং জাবেদার শ্রেণীবিভাগ। তো এই শ্রেণীবিভাগে আমরা মূলত গত ক্লাসে পড়েছিলাম যে এটা দুই প্রকার, একটা হলো প্রকৃত জাবেদা অর্থাৎ প্রপার জার্নাল, আরেকটা ছিল বিশেষ জাবেদা অর্থাৎ স্পেশাল জার্নাল। তো আমরা গত ক্লাসে এই প্রকৃত জাবেদা সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আজকে আমরা মূলত এই যে স্পেশাল জার্নাল সেই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন এই ধারাবাহিকতার আমরা যে বিশেষ জাবেদাটা ছিল সেই সম্পর্কে আজকে আমরা ধারণা নেই। এখানে বিশেষ জাবেদা কাকে বলে অর্থাৎ স্পেশাল জার্নাল জিনিসটা কি? যেসব লেনদেন পুনঃ সংগঠিত হয়, পুনঃ বলতে আমরা কি বুঝলাম, বারবার সংগঠিত হয়, বারংবার সংগঠিত হয় এবং একই লেনদেনের জন্য বারবার একই রূপ জাবেদার প্রয়োজন পড়ে, সেসব জাবেদার ক্ষেত্রে ঝামেলা এড়ানোর জন্য বিশেষ জাবেদা ব্যবহৃত হয়। অর্থাৎ একই কাজ যদি বারবার হয় তাহলে আলাদা আলাদা ঘর করার থেকে আমরা যদি একটা ঘর টেনে ওই ধরনের লেনদেনগুলো অন্তর্ভুক্ত করি, তার জন্য যে পদ্ধতি সেটাকে আমরা বলতে পারি বিশেষ জাবেদা। তো সাধারণত বৃহৎ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষ জাবেদা বহির মাধ্যমে লিপিবদ্ধ করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এর এক নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রয় জাবেদা অর্থাৎ স্পেশাল জার্নালের প্রথম যেটা আছে সেটাই হলো এই ক্রয় জাবেদা অর্থাৎ পারচেস জার্নাল। এই পারচেস জার্নাল মানেই আমরা কি বুঝতেছি, এখানে যাবতীয় যে প্রতিষ্ঠান ক্রয় করবে সেগুলো একটা জায়গায় অন্তর্ভুক্ত করা হবে। এরপরে যদি আমরা লক্ষ্য করি দ্বিতীয় নম্বরে আমাদের আছে বিক্রয় জাবেদা অর্থাৎ সেলস জার্নাল, যাবতীয় এখানে বিক্রয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। ক্রয় ফেরত জাবেদা অর্থাৎ পারচেস রিটার্ন জার্নাল, যেখানে আমরা যাবতীয় প্রতিষ্ঠানের ক্রয় ফেরত যেগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করব। বিক্রয় ফেরত জার্নাল অর্থাৎ সেলস রিটার্ন জার্নাল, যেখানে আমরা যাবতীয় বিক্রয় ফেরত আছে কোম্পানির সেগুলো অন্তর্ভুক্ত করব। নগদ প্রাপ্তি জাবেদা অর্থাৎ ক্যাশ রিসিপ্ট জার্নাল, আমরা যাবতীয় প্রতিষ্ঠানের নগদ যে আগমন অর্থাৎ আমি নগদ যে গ্রহণ করব সেগুলো অন্তর্ভুক্ত করব। ক্যাশ পেমেন্ট জার্নাল, নগদ প্রদান জাবেদা, আমার প্রতিষ্ঠানে যেখানে আমি টাকা প্রদান করব সেগুলো অন্তর্ভুক্ত করব। 7 নম্বরে আছে প্রাপ্য বিল জাবেদা অর্থাৎ বিল রিসিপ্ট জার্নাল, যাবতীয় প্রাপ্য বিলগুলো এখানে অন্তর্ভুক্ত করা হবে। প্রদেয় বিল, যাবতীয় প্রদেয় বিল এখানে অন্তর্ভুক্ত করা হবে এবং নগদান বই জাবেদা ক্যাশ বুক জার্নাল। তো এই কয়েকটাই মূলত এই বিশেষ জাবেদার প্রকারভেদ আছে। আমরা উপর একটা শিরোনামে আমরা যাবতীয় প্রতিষ্ঠানের একই ধরনের লেনদেনগুলো যেগুলো আছে বারংবার ঘটতেছে সেগুলো অন্তর্ভুক্ত করে থাকবো। তো সেই ধারাবাহিকতা আমরা যদি ক্রয় জাবেদার দিকে একটু তাকাই, ক্রয় জাবেদা জিনিসটা কি অর্থাৎ পার্সেল জার্নাল। যখন পণ্য চালান বা ধারে ক্রয় করা হয়, অর্থাৎ কী করা হয়, পণ্য চালান বা ধারে ক্রয় করা হবে অর্থাৎ বাকিতে ক্রয় করা হবে, তখন যে জাবেদায় তা লিপিবদ্ধ করা হয় তাকে সাধারণভাবে ক্রয় জাবেদা বা ক্রয় বহি বলা হয়। ক্রয় জাবেদা প্রস্তুত করা হয় চালানের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? চালান। অবশ্যই চালানের উপরে এইটা লিখে দিতে হবে যাতে পণ্যের ক্রয় মূল্য এবং অন্যান্য শর্ত সঠিকভাবে রেকর্ড করা যায়। তো আমরা অনেকেরই যারা বেসিক আছেন তাদের জন্য বলতেছি, তাদের উদ্দেশ্যে যে চালান আবার কী জিনিস এই সম্পর্কে আমরা আমাদের এই অ্যাকাউন্টিংয়ে যে ধারাবাহিক অঙ্ক আছে সেগুলো আমরা পার্ট বাই যখন আলোচনা করব তখন আপনারা দেখতে পাবেন যে এই চালান কীরকম বা এর কার্যকারিতা কী। তো ধরে রাখেন যে এই চালান একটি হলো একটা পেজ, যেই পেজে এই ধারে ক্রয়ের সমস্ত বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে, পণ্যের বিবরণ থেকে শুরু করে যাবতীয় কিছু। এইখানেই এই ক্রয় মূল্য অনুযায়ী মূলত আমরা এই ক্রয় জাবেদাটা অন্তর্ভুক্ত করে থাকি এই চালানের উপরে বেস করে। তাইলে একটা যদি আমরা উদাহরণ দেখি, ধরি এই রাকিব অ্যান্ড কোম্পানি যে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি 2020 সালের 20 মার্চ তারিখে অর্থাৎ এই 20 সালের 20 মার্চ এই তারিখে জনাব রাতুল ট্রেডার্স এর নিকট থেকে, এই জনাব রাকিব যে ব্যক্তিটা আছে রাতুল ট্রেডার্স এর নিকট থেকে অর্থাৎ আরেকটা দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠান এর নিকট থেকে ধারে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয় করে। যেখানে চালান নাম্বার লেখা ছিল এটা 312 নম্বর চালান, এখানে শর্ত দেওয়া ছিল যে 2/10 নিট 30। এখানে কিন্তু আমরা এটাই বুঝি শর্ত জিনিসটা কি, এটা যদি একটু ব্যাখ্যা করে দিই। এই যে আমি যে বাকিতে পণ্যটা ক্রয় করলাম, এখানে আমার যে শর্ত বলতে সেই যে ব্যক্তিটা কার নিকট থেকে ক্রয় করলাম, রাতুল ট্রেডার্স,
ইনি আমাকে একটা শর্ত দিলেন, যদি আমি এই বাকিতে ক্রয়ের টাকা পরবর্তী 10 দিনের মধ্যে প্রদান করি তাকে, সে আমাকে সেই বিক্রয় মূল্যের উপরে আরও 2% ছাড় দিবে। তাইলে কি দেওয়া আছে? 2/10, অর্থাৎ 10 দিনের মধ্যে দিলে আমাকে সে কত পার্সেন্ট ছাড় দিবে? 2%। আর এই যে বাকির যে টাকাটা আমি এই 20 তারিখে যে নিলাম, সেটা আমার এই 20 তারিখের পরবর্তী 30 দিনের মধ্যে অবশ্যই কিন্তু তাকে পরিশোধ করতে হবে। সে আমাকে এই শর্তটা প্রদান করলো। এখানে আবার বলতেছি, যদি আমি 10 দিনের মধ্যে এই যে যেদিন আমার কাছে বিক্রয় করলো, অর্থাৎ আমি যেদিন ক্রয় করলাম সেই দিনের পরবর্তী 10 দিনের মধ্যে যদি আমি তাকে টাকাটা পরিশোধ করি, তাহলে সে আমাকে 2% ছাড় দিবে। আর তা যদি না করি, তাহলে সম্পূর্ণ টাকাটা অবশ্যই আমার কত দিনের মধ্যে দিতে হবে? 30 দিনের মধ্যে দিতে হবে। তো আমরা যদি ছকের দিকে দেখাই, প্রথমে দিতে হয় তারিখ, ক্রেডিট হিসাব খাত। অবশ্যই মনে রাখতে হবে এই যে পার্সেস জার্নাল অর্থাৎ ক্রয় জাবেদা, এখানে কিন্তু আমাদের লিখতে হবে ক্রেডিট হিসাব খাত। অর্থাৎ এখানে আমরা জানি বাকিতে ক্রয়ের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বা পাওনাদার হিসাব কি হয়? ক্রেডিট। সেই জায়গা থেকে এই যে ক্রেডিট হিসাব খাতগুলো অর্থাৎ ক্রেডিট পাশে কোন কোন ব্যক্তিগুলো আছে সেগুলো এই জায়গায় লেখা হবে মূলত। আচ্ছা, এরপরে শর্ত আমাদের এই যেটা দেওয়া থাকবে প্রশ্নে, চালান নাম্বার যেটা দেওয়া আছে এখানে সূত্র, এখানে কোনো কিছু সূত্রের কথা উল্লেখ নেই। যদি থাকতো তাহলে সেটা আমরা উল্লেখ করতাম যে কীভাবে হইলো, এই সূত্র অনুযায়ী এখানে লিখে দিতে হয়তো। যদি না থাকে আমরা অবশ্যই এখানে টিক চিহ্ন দিয়ে দিব। এখন এই জায়গায় দিতে হয় ওই যে বাকিতে ক্রয়ের জাবেদাটা, সেটা জাবেদাটা কী জানি আমরা? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট, যে কোনো একটা লিখলেই হলো। তো আমরা তারিখ দিলাম 2020, মার্চ দিলাম 2020 এবং মার্চের 20 তারিখে কার কাছে? রাতুলের নিকট থেকে। তাহলে রাতুল ট্রেডার্স দিলাম। ইভেন কি এখানে টাকাগুলো বসাই দিলাম আমরা যে 9,500। এখানে অবশ্যই খেয়াল করতে হবে, আমি 10,000 টাকার যেদিন পণ্য ক্রয় করছিলাম সে আমাকে কত পার্সেন্ট ছাড় দিয়েছিল? 5%। অর্থাৎ 5% মানে আমরা জানি কি 500 টাকা। অর্থাৎ 500 টাকা যদি আমার এসে ছাড় দেয়, তাহলে আমাকে তাকে প্রদান করতে হবে কত? 9,500। এখন যদি আমি তা 10 দিনের মধ্যে প্রদান করি, তাহলে কিন্তু সে আবার আমাকে কত পার্সেন্ট ছাড় দিবে? এই যে 2% ছাড় দিবে। আর না হলে আমাকে অবশ্যই এই 30 দিনের মধ্যে তাকে এই 9,500 টাকা প্রদান করতে হবে। তো এই ছিল এই পার্সেস জার্নাল অর্থাৎ ক্রয় জাবেদা। এরপরে যদি আমরা লক্ষ্য করি বিক্রয় জাবেদা, ঠিক সেম তার বিপরীত জিনিস। যখন পণ্য চালান বা ধারে বিক্রয় করা হয়, তখন যে জাবেদায় তালিকাবদ্ধ করা হবে তাকে সাধারণত বিক্রয় জাবেদা বলা হবে বা বিক্রয় বহি বলা হবে। অর্থাৎ আমি যখন বাকিতে পণ্য বিক্রি করবো কারো নিকট, তাহলে সেইটা যে বই তালিকাবদ্ধ করবো তাকে আমরা বলবো কি? বিক্রয় জাবেদা অথবা বিক্রয় বহি। বিক্রয় জাবেদায় প্রস্তুত করা হয় চালানের উপর ভিত্তি করে। ওই যে আমরা বললাম চালান হলো একখণ্ড কাগজ, যেখানে মালের বিবরণ থেকে শুরু করে দর দাম সব কিছুই এখানে উল্লেখ করতে হবে, যাতে বিক্রিত পণ্য এবং তার মূল্য এবং অন্যান্য শর্ত সঠিকভাবে রেকর্ড করা যায়। অর্থাৎ এই চালানের ভিতরে এর উপরে নির্ভর করি আমরা মূলত বিক্রয় জাবেদাটা করবো, যেন আমাদের সব কিছুই এখানে অন্তর্ভুক্ত করতে সহজ হয়। তো উদাহরণটা যদি আমরা দেখি, সেম ব্যক্তি এই রাকিব অ্যান্ড কোম্পানি, আমি বা আমার যে ব্যবসা প্রতিষ্ঠান, যেহেতু এখন আমি বিক্রি করতেছি 2021 সালের 22 মার্চ তারিখে সিয়াম ট্রেডার্সের নিকট, অর্থাৎ সিয়াম ট্রেডার্স একজন ব্যবসায় প্রতিষ্ঠান, তার নিকট আমরা ধারে 5% বাট্টায় অর্থাৎ 5% ছাড়ে 10,000 টাকার পণ্য বিক্রয় করলাম। কী করলাম? পণ্যটা বিক্রয় করলাম, যার চালান নাম্বার ছিল কত? 100। এখানে আমরা বলে দিলাম তারিখ, ডেবিট হিসাব খাত। ডেবিট হিসাব খাত কীভাবে? আমরা জানি বাকিতে বিক্রয় করলে কি হয়? দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব কি? ক্রেডিট। তাইলে আমরা যাবতীয় ডেবিটের যে অংশগুলো আছে, সিয়াম ট্রেডার্স অবশ্যই সে আমার জানাদার, তো এই জাতীয় তথ্যগুলো এখানে অন্তর্ভুক্ত করবো। দেখে আমরা এখানে কি লিখি? ডেবিট হিসাব খাত। চালান নাম্বার 100 ছিল যেটা, সেটা সূত্র যেহেতু নাই তাই আমরা টিক চিহ্ন দিলাম। সূত্র সম্পর্কে অবশ্যই উল্লেখ থাকলেই আমরা দিব, না থাকলে দেওয়ার দরকার নাই। এখানে ওই যে বাকিতে বিক্রয় বা ধারে বিক্রয়ের যে জাবেদাটা, সেটা দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব কী করা হয়? ক্রেডিট। এখানে আমরা লিখব প্রথমে 2021 তারিখের ঘরে, এরপরে মার্চ যে তারিখে বিক্রয় করা হলো সেটা কার নিকট? সিয়াম ট্রেডার্সের নিকট। সেটা আমরা লিখলাম। চালান নাম্বার যেটা দেওয়া সেটা টিক চিহ্ন দিলাম। 9,500 আমরা জানি 10,000-এর যদি 5% করা হয় 9,500। এখানে কিন্তু শর্ত নাই, কারণ আমি মাত্র প্রদান করতেছি, তো আমি তো কাউকে আর শর্ত দিব না। মানে আমার তো আর কোনো শর্ত নাই, আমি বিক্রয় করতেছি। তো যাই কিনবে তাকে আমি যদি লিখি তখন সেটা শর্ত এখানে হবে। তাই এখানে আমরা শর্ত দিই, যেহেতু আমি মালিক, আমি দিচ্ছি, আমার তো আর কোনো শর্ত তার কাছ থেকে পাওয়ার নাই, আমি শর্ত দিব। তো সেই জন্য বিক্রয় জাবেদায় কখনো শর্ত অন্তর্ভুক্ত করা হয় না, তা করা হয় ক্রয় জাবেদাতে। ঠিক আছে? তো এই ছিল আমাদের সেলস জার্নাল অর্থাৎ বিক্রয় জাবেদা। এরপরে যদি আমরা এই ক্রয় ফেরত জাবেদার ধারাবাহিকতা 3 নাম্বার যেটা ছিল সেটা আমরা দেখি একটু, পারচেস রিটার্ন জার্নাল। যখন বাকিতে বা ধারে পণ্য ক্রয় করা হয়, অর্থাৎ আমি কারো নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করলাম এবং সেই পণ্যটি ত্রুটিপূর্ণ, অর্থাৎ যে কোনো কারণে কি সেই পণ্যটার সমস্যা আছে, অথবা নমুনা মাফিক না হওয়া, অর্থাৎ আমি যেটা অর্ডার করছিলাম সেই অনুযায়ী হয়তোবা আমি প্রোডাক্টটা পাই নাই, অথবা মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টের নির্দিষ্ট মেয়াদ থাকে তা উত্তীর্ণ হয়ে গেছে, বা নিম্নমানের কারণে, অর্থাৎ
যে প্রোডাক্টটা আমি হয়তো বা সিলেক্ট করছিলাম তার থেকে নিম্নমানের আমাকে পাঠানো হয়েছে। তো এরকম যাবতীয় কারণে যদি পণ্যটি ফেরত পাঠাতে হয়, তখন যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা বলে। অর্থাৎ আমি যে বাকিতে পণ্যটা ক্রয় করছিলাম সেটা যে কোনো কারণে যদি আমি সেটা ফেরত পাঠাই, তাহলে যে জাবেদা আমার এটাকে লিখতে হয় সেটাকে আমরা বলি কি ক্রয় ফেরত জাবেদা, অর্থাৎ পারচেস রিটার্ন জার্নাল। তো পণ্য ফেরত পাঠানোর জন্য ক্রেতা একটি ডেবিট নোট প্রস্তুত করে। কী তৈরি করে? ডেবিট নোট। এখানে কিন্তু নতুন একটা আসলো, এটা কাছে ছিল কি চালান, তো এখানে হয় কি ডেবিট নোট। আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, ডেবিট নোট কী জিনিস, এর বৈশিষ্ট্য বা চিত্র যাবতীয় কিছু, এবং বিক্রেতার কাছে প্রদান করে। তারপর ক্রয় ফেরত জাবেদা তৈরি করা হয়, অর্থাৎ এরপরে কী করা হয়, ক্রয় ফেরত জাবেদা সাধারণত তৈরি করা হয়। আমরা যদি উদাহরণটা দেখি, 2019 সালের 22 মার্চ তারিখে সিয়াম ট্রেডার্সের নিকট ধারে এত টাকার 7,000 টাকার ক্রয়কৃত পণ্য নমুনা মাফিক না হওয়ার কারণে ফেরত পাঠানো হলো। অর্থাৎ আমি যে 7,000 টাকার পণ্যটা ক্রয় করছিলাম সেটা নমুনা মাফিক না হওয়ার জন্য, অর্থাৎ আমি যেরকম চাইছিলাম সেই প্রোডাক্টটা না হওয়ার জন্য আমি তাকে ফেরত পাঠালাম। এখানে ডেবিট নোট নাম্বার, অর্থাৎ এই যে ডেবিটের যে নাম্বারটা আছে, এরকম নোট যে কাগজে আমি এটা লিখে রাখলাম সেই কাগজের বা পেজের নাম্বারটা হলো ডেবিট নোটের 120 নাম্বার ডেবিট নোট। তো এখানে আমরা লিখলাম ক্রয় ফেরত তারিখ এত এত, অর্থাৎ 30 মার্চ 2019। অর্থাৎ আমি যে 22 তারিখে প্রোডাক্টটা ক্রয় করছিলাম সেই প্রোডাক্টটা আমি এখন কত তারিখে তাকে প্রদান করতেছি? 30 মার্চ, অর্থাৎ 8 দিন পরে 2019 সালে। তো আমরা যদি দেখি রাকিব অ্যান্ড কোম্পানি, আমার কোম্পানির নাম, এরপরে আমরা লিখলাম তারিখ, ডেবিট হিসাব খাত। অবশ্যই এখানে কি লিখতে হবে? ডেবিট হিসাব খাত। কেন লিখতে হবে? কারণ আমরা জাবেদাতে জানি ক্রয় করলে বাকিতে ক্রয়ের জাবেদাটা কি ছিল, আমরা ক্রয় ফেরতের জাবেদা করব। তো তার আগে যদি আমরা ক্রয়েরটা লক্ষ্য করি, বাকিতে ক্রয়ের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, আর প্রদেয় বা পাওনাদার হিসাব হয় কি? ক্রেডিট। আর যেহেতু আমি ফেরত দিচ্ছি তাইলে সেটাও জাবেদা উল্টে যাবে, অর্থাৎ প্রদেয় হিসাব আসবে ডেবিট পাশে, আর এই পাশে বসবে কি? ক্রয় ফেরত হিসাব। তো যেহেতু আমরা এখানে ডেবিট পাশের হিসাবগুলো অর্থাৎ প্রদেয় হিসাবেরগুলো এখন অন্তর্ভুক্ত করব, তাই এখানে আমরা লিখলাম ডেবিট হিসাব খাত। এই যে আমাদের এই জায়গায় দেওয়া আছে পাওনাদার হিসাব অর্থাৎ প্রদেয় হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব কি? ক্রেডিট। তো এই প্রদেয় হিসাবের যে নামগুলো আছে সেগুলোই আমরা এখানে লিখবো, অর্থাৎ প্রদেয় হিসাব কী হয়ে যাবে? কমে যাবে। কিন্তু এই জন্য এটা আমাদের কোন পাশে বসলো? ডেবিট পাশে। অর্থাৎ যদি কখনো এই দায় কমে যায় তাহলে আমরা সেটা কোন পাশে লিখি? অবশ্যই ডেবিট পাশে। দায় বাড়লে আমরা লিখতাম কোথায়? ক্রেডিট পাশে। তো সেই জায়গা থেকে এগুলো ডেবিট হিসাব খাত হবে। এরপরে ডেবিট নোট নাম্বার যেটা, আর এরপরে লিখবো আমরা সূত্র, যদি দেওয়া থাকে তাহলে দিব, না হলে টিক দিব। এখানে আমরা জাবেদাটা দিলাম যে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব কি হয়? ক্রেডিট। এটা কিন্তু আমাদের ক্রয় ফেরতের মুখস্থ জাবেদা, আর আমরা একটাকে বুঝাই দিলাম হালকা করে। এছাড়াও আমরা এইগুলো জাবেদা সম্পর্কে আলাদা ক্লাস যখন তৈরি করবো তখন প্রত্যেকটা একদম ইজিলি আমরা উপস্থাপন করবো ইনশাল্লাহ। 2019 আমরা তারিখ দিলাম, কত তারিখে আমি ফেরত দিচ্ছি? 30 তারিখে। আমি ক্রয় করছিলাম 22 তারিখে, কিন্তু ফেরত দিচ্ছি কত? 30 মার্চ। তাই আমরা দিলাম মার্চ 30। সিয়াম ট্রেডার্স যে ব্যক্তির নাম ছিল সেটা, 120 হলো এই ডেবিট নোট নাম্বার, আর এখানে আমরা বলে দিলাম 7,000 টাকা, অর্থাৎ 7,000 টাকা আমি তাকে প্রদান করতেছি। তো এই ছিল আমাদের 3 নম্বরের যে পারচেস রিটার্ন জার্নাল অর্থাৎ ক্রয় ফেরত জাবেদা ছিল সেটা। এরপরে যদি আমরা লক্ষ্য করি বিক্রয় ফেরত জাবেদা অর্থাৎ সেলস রিটার্ন জার্নাল, এই সম্পর্কে যদি আমরা একটু দেখতে যাই, যখন বাকিতে বা ধারে পণ্য, ঠিক বিপরীত হবে অবশ্যই, যে বাকিতে বা ধারে পণ্য বিক্রয় করা হয় এবং সেই পণ্য ত্রুটিপূর্ণ, নমুনা মাফিক না হওয়া, মেয়াদ উত্তীর্ণ বা নিম্নমানের হওয়ার কারণে ক্রেতা পণ্য ফেরত দেয়, অর্থাৎ যে ব্যক্তি পণ্য ক্রয় করছিল সে আমাকে কি করবে? অবশ্যই পণ্যটা ফেরত দিবে। অর্থাৎ আমি এখন কি করছিলাম? বিক্রয় করছিলাম, আমি একজন এখন দোকানদার, আমার নিকট ফেরত আসলো। এই জন্য এখানে বলা আছে যে নিম্নমানের হওয়ার কারণে ক্রেতা পণ্য ফেরত দেয়। তখন তা লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে বলা হয় বিক্রয় ফেরত জাবেদা। এখানে আমরা বললাম ক্রেতার নিকট থেকে ডেবিট নোট সহ পণ্য ফেরত পাওয়ার পর, অর্থাৎ ডেবিট নোট সহ যে আমাদের ক্রয় ফেরতে কী লিখছিলাম? ডেবিট নোট নাম্বারে। তো সেই ডেবিট নোট নাম্বার সহ পণ্য ফেরত পাওয়ার পর বিক্রেতা ক্রেতাকে পণ্য ফেরত পাওয়ার বা তাদের হিসাব খাতকে ক্রেডিট করার বিষয়, অর্থাৎ তার কাছে যত টাকা পাওয়া গেছিল, আমি যার কাছে যত টাকা পাইতাম এখন কি তার কাছে তত টাকা পাবো? যেহেতু আমার প্রোডাক্ট আমাকে ফেরত দিছে, তাহলে কি তার অ্যাকাউন্ট থেকে আমি তার টাকার পাওনার টাকাটা কমাই দিব না? হ্যাঁ, অবশ্যই কমাই দিব। এই জন্য আমরা লিখবো সেটা ক্রেডিট করার বিষয় নিশ্চিত করে, অর্থাৎ আমি যে তার অ্যাকাউন্ট থেকে তার টাকাটা কমাইয়া রাখলাম, অর্থাৎ কমাই দিলাম, যেহেতু টাকার পণ্য ফাটাইছে সেই টাকাটা যেহেতু আমি কমাই দিলাম, তো সেটা নিশ্চিত করে ক্রেডিট নোট প্রস্তুত করা হয়। অবশ্যই সেখানে কি তৈরি করা হবে? ক্রেডিট নোট। প্রস্তুতকৃত ক্রেডিট নোট বিক্রেতা ক্রেতাকে প্রেরণ করে, অর্থাৎ এই যে আমি ক্রেডিট নোটটা তৈরি করলাম সেটা অবশ্যই কাকে? আমার যে ক্রেতা ছিল তাকে আমি প্রদান করব, এবং ফেরত পাওয়ার পর ফেরত পাওয়া পণ্যের জন্য বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা, অর্থাৎ আমি যে পণ্যটা ফেরত পাইলাম এটাকে আমি অন্তর্ভুক্ত করবো কোথায়? বিক্রয় ফেরত জাবেদায়। তো ডেবিট নোট, ক্রেডিট নোট এগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো, আগেই বলছি, বারবার বলতেছি। তো এগুলো নিয়ে এত চিন্তা করার দরকার নাই, জাস্ট একটু বুঝলেই হবে।
এখানে উদাহরণে আছে 2022 সালের 20 মার্চ তারিখে সিয়াম ট্রেডার্স এর নিকট ধারে এত টাকার বিক্রয়কৃত পণ্য, অর্থাৎ আমি যে সিয়াম ট্রেডার্সের কাছে বাকিতে বা ধারে পণ্যটা বিক্রয় করছিলাম সেটা নমুনা মাফিক না হওয়ার কারণে, অর্থাৎ সে যেরকম প্রোডাক্ট চাইছিল সে অনুযায়ী প্রোডাক্ট আমি তাকে দিতে পারি নাই, এই জন্য সে আমাকে ফেরত পাওয়া গেল। এখানে লেখা আছে যে হওয়ার কারণে ফেরত পাওয়া গেল, অর্থাৎ সে আমাকে প্রোডাক্টটা ফেরত দিল। ক্রেডিট নোট নাম্বার ছিল যার কত 120, বিক্রয় ফেরত পাওয়ার তারিখ হলো 30 মার্চ 2022, অর্থাৎ আমি 20 তারিখে এটা কী করছিলাম, প্রোডাক্টটা তার নিকট বিক্রয় করছিলাম, এখন সে আমাকে ফেরত দিল কত তারিখে 30 তারিখে। তাহলে আমরা এই তারিখের করে কত লিখবো, এখানে অবশ্যই 30 হওয়ার কথা ছিল, এখানে আমরা ভুলে 20 লিখে ফেলছি। যাই হোক, আমরা কোম্পানির নাম দিলাম, তারিখ, ক্রেডিট হিসাব খাত। ক্রেডিট হিসাব খাত কেন আমাদের মনে আছে তো? আচ্ছা, আমরা জাবেদার দিকে যদি লক্ষ্য করি যে বাকিতে বিক্রয় করলে জাবেদা কী হয়, অবশ্যই দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব হয় কি ক্রেডিট। এখন যদি আমরা সেই জাবেদাটার বিক্রয় ফেরতে দেখাই, জাস্ট উল্টে যাবে, অর্থাৎ দেনাদার বা প্রাপ্য হিসাব যেটা ডেবিটে ছিল এখন কোথায় আসবে, এই যে এখানে ক্রেডিটে আসবে, এবং বিক্রয় ফেরত যেটা সেটা যাবে কোথায়, ডেবিট পাশে। তো যেহেতু এই দেনাদার ক্রেডিট পাশে, তাই আমরা লিখবো এই দেনাদারগুলোর নাম আমরা কোথায় লিখবো, ক্রেডিট হিসাব খাতে। তো এখানে দেখলাম ক্রেডিট নোট নাম্বার, সূত্র আর এই জাবেদাটা। এখানে আমরা দিলাম সিয়াম ট্রেডার্স, এখানে 120 নাম্বার দিলাম, এখানে আমরা সূত্র না থাকার জন্য টিক চিহ্ন দিলাম, এবং 9,000 টাকার পণ্য যেহেতু তাই আমরা 9,000 টাকা দিলাম। এগুলো কিন্তু ছক মুখস্থ রাখতে হবে, এমনি জটিল না, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তেই হয়ে যাবে। তো আমরা যদি এই ধারাবাহিকতার, এটা কিন্তু হয়ে গেল 4 নাম্বার সেলস রিটার্ন জার্নাল। আমরা যদি সেই ধারাবাহিকতার পরবর্তী নাম্বারটার দিকে লক্ষ্য করি, নগদ প্রাপ্তি জাবেদা। এটা শুনে আমরা জানতে পারতেছি যে আমার নিকট যেগুলো নগদে টাকা আসে তখন সেগুলা যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা সাধারণত কী বলি, নগদ প্রাপ্তি। তো এটাই যদি দেখি ক্যাশ রিসিপ্ট জার্নাল জিনিসটা কি, যে সকল লেনদেনের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ বা নগদ সমতুল্য সম্পদের আগমন ঘটে তা যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। অর্থাৎ সাধারণ জাবেদায় যদি নগদান হিসাব ও ব্যাংক হিসাব ডেবিট করা হয়, অর্থাৎ সাধারণ জাবেদায় যদি কখনো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট হয়, আমরা তখনই জানি কি এটা বৃদ্ধি পাইছে, না হয়তো আর ডেবিট পাশে বসতো না, তবে সেটি যে বইতে লিপিবদ্ধ করা হয় তো তাই নগদ প্রাপ্তি জাবেদা। এছাড়াও যদি আমরা একটু লক্ষ্য করি, এছাড়াও একটি নির্দিষ্ট সময়ে মোট নগদ আন্তঃপ্রবাহ মানে কি, আমার কাছে যেগুলো টাকা আসতেছে এইগুলা, এই আন্তঃপ্রবাহটা জানার উদ্দেশ্যে সকল নগদ ও নগদ সমতুল্য প্রাপ্তির লেনদেন নিয়ে যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলে। অর্থাৎ আমার কাছে যত টাকা আসতেছে এইগুলো নিয়ে যে জাবেদা অন্তর্ভুক্ত করা হয় তাকে আমরা কি বলি, নগদ প্রাপ্তি জাবেদা। উৎপাদনকারী ও ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অথবা পেশাদারি প্রতিষ্ঠান উভয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রাপ্য হিসাব বা দেনাদারের নিকট হতে টাকা আদায় হয়। নগদ প্রাপ্তির প্রধান উদ্দেশ্য পেশাদারি প্রতিষ্ঠানের জন্য সেবা আয়, অর্থাৎ নগদ প্রাপ্তির প্রধান উৎস হলো পেশাদারি প্রতিষ্ঠানের জন্য সেবা আয় বা উৎপাদনকারী ও ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য নগদে বিক্রয়। এগুলো ছাড়াও নগদ প্রাপ্তির আরও উৎস হলো মূলধন বাবদ মালিকের কাছ থেকে নগদ প্রাপ্তি। অর্থাৎ এখানে কী কী যাইতে হবে, তাইলে যেগুলো সেবা বা পেশাদারি ব্যবসা আছে সেগুলোর থেকে যে সেবাই হয় সেটা, আর উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যেগুলো বিক্রয় করে সেই অর্থগুলো পাইতে পারে, এগুলো অন্তর্ভুক্ত হবে। এবং মালিক যদি কখনো মূলধন দেয় এইগুলো এখানে অন্তর্ভুক্ত করতে হবে। যদি কখনো ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ করতে হয় সেগুলোও নগদ প্রাপ্তিতে যাবে। নগদে সম্পত্তি বিক্রয় যদি করা হয় সেগুলোও এখানে অন্তর্ভুক্ত হবে। নগদ বলতে এখানে কিন্তু নগদ সমতুল্য, যেমন এখানে যদি চেকের মাধ্যমে করা হয় বা ব্যাংকের মাধ্যমে তখনও কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে। যদি কোথা থেকে সুদ আয় হয়, কোনো বিনিয়োগের অর্থপ্রাপ্তি বা এই জাতীয় যদি সুদ আয় হয় সেখানেও কিন্তু নগদ প্রাপ্তি জাবেদা। কমিশন ও লভ্যাংশ বাবদ যদি নগদ প্রাপ্তি হয় সেখানেও কি নগদ প্রাপ্তি। অর্থাৎ আমরা জানি যে যে উৎস থেকে ব্যবসায় প্রতিষ্ঠানে সাধারণত নগদ অর্থ আসবে সেইগুলা যে জাবেদা অন্তর্ভুক্ত করা হবে তাকে আমরা বলব কি নগদ প্রাপ্তি। নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেনের জাবেদা প্রস্তুত করতে হলে 3টি দাখিলার প্রয়োজন হয়। কটি দাখিলা? 3টি। তো আমরা 3টি না জেনে আপাতত আমরা 2টা জিনিসের কথা এখন লক্ষ্য করি। এই নগদ প্রাপ্তি জাবেদা আমরা 2ভাবে করে থাকি প্রধানত। কতভাবে করি? 2ভাবে। একটা হলো কালান্তিক মজুদ পদ্ধতি, আর একটা হলো অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি, অর্থাৎ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আরেকটা হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এখন কথা হলো এই কালান্তিক মজুদ পণ্যের যে পদ্ধতি আছে এটা কি, আবার নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতি এটা আবার কি। তো আমরা যদি প্রথমে বলতে চাই কালান্তিক বলতেই আমরা বুঝতেছি এটা একটা নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ হচ্ছে, যে একটা নির্দিষ্ট সময় 2 মাস 3 মাস 6 মাস কিংবা 1 বছর পরপর হইতে পারে। অর্থাৎ হিসাবকাল যতটুকু একটা প্রতিষ্ঠানের মালিক সে চায় যে তার প্রতিষ্ঠানে 3 মাস পরপর যতগুলা হিসাব হয়েছে এইগুলো থেকে তার নগদ প্রাপ্তি কত সেগুলো সে দেখবে। একটা বছরের সে 3 মাস পরপর তার ব্যবসায়ের যত টাকা প্রাপ্তি হয়েছে সেগুলো সে দেখবে। তো সেই যে একটা নির্দিষ্ট সময় পরপর সেগুলো সে চেক দিবে বা অন্তর্ভুক্ত করা হলো, সেগুলোর জন্য আমরা করি সাধারণত কি কালান্তিক।
আর অবিরত বা নিত্য মজুদ মানে কি, যেটা প্রতিনিয়তই সে চেক দিতে পারে, অর্থাৎ প্রতিনিয়তই আমরা দেখতে পারি যে আমার প্রতিষ্ঠানে নগদ টাকা এই একটা লেনদেন ঘটলো, তাহলে নগদ আমার কাছে কত টাকা আসলো টোটাল। এরকম যে একটা নিত্য নতুন প্রতিনিয়ত যত ঘটনা ঘটতেছে প্রত্যেকটাই যদি প্রত্যেক দিন বা প্রত্যেকবার যদি অন্তর্ভুক্ত করে, আমরা সাথে সাথেই যদি দেখতে পারি যে আমার টোটাল যে ক্যাশ রিসিভ সেটা কত, তাহলেই সেটা হবে মূলত এই নিত্য মজুদ। অর্থাৎ নির্দিষ্ট সময় পড়ে যায় যে এটা জানতে হয়, অর্থাৎ সময়ে আনতে 3 মাস 2 মাস 4 মাস যে কোনো আর্থিক যে হিসাবকাল আছে সেটার পরে যায় যে এটা যদি আমার দেখতে হয়, তাহলে সেটা হবে কালান্তিক মজুদ পদ্ধতিতে। আর যদি প্রতিনিয়ত যতগুলা হিসাব এই লেনদেন ঘটবে তার পরপরই যদি আমি নগদ এই আমার কত টাকা আসলো সেটা যদি আমি দেখতে চাই, তার জন্য যে পদ্ধতি তাকে আমরা বলি কি নিত্য মজুদ পদ্ধতি। এই দুই পদ্ধতিতেই আমাদের হিসাব এই নগদ প্রাপ্তি জাবেদা অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ক্যাশ রিসিভ জার্নাল এটাই অন্তর্ভুক্ত হবে এই দুইটা পদ্ধতিতে। তো আমরা যদি দেখি প্রথমটা, তাইলে কালান্তিক মজুদ পদ্ধতি জিনিসটা কি আমরা তো একটু আলোচনা করলাম। তো সেই জায়গা থেকে আমরা কালান্তিক নিয়ে একটা ক্লাসই করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। কালান্তিক এবং নিত্য মজুদ সম্পর্কে যাবতীয় উদাহরণ এখানে উল্লেখ থাকবে। তো কালান্তিক শুধু এখানে আমরা ধারণা নিই একটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এখানে আমরা লিখলাম জনাব রাকিব এর ব্যবসায় প্রতিষ্ঠানে 2018 সালে জুন মাসের নিম্নলিখিত ঘটনাগুলো লিখিত হইল। আচ্ছা, এখানে আমরা বলছি 2018 জুন 1 নগদ বিক্রয় 9,000 টাকা। তাহলে এখানে নগদে কত টাকা বিক্রয় করা হয়েছে? 9,000 টাকা। এটা আমাদের টাকা আসলো জসিমের নিকট পাওনা। আচ্ছা, আমরা যদি উত্তরটা দিই সাথে সাথে দেখে যাই আমাদের সময়টা একটু সেভ হবে। তো আমরা লিখলাম নগদে বিক্রয় 9,000 টাকা। তো এখানে আচ্ছা, তার আগে আমরা একটু শখটা সহ আগে দেখে নিই। প্রথমে লিখতে হবে জনাব রাকিবের নগদ প্রাপ্তি জাবেদা অর্থাৎ কালান্তিক মজুদ পদ্ধতিতে। অর্থাৎ আমরা এখন কী করতেছি? কালান্তিক মজুদ। প্রথমে দিতে হবে তারিখ, লিখতে হবে ক্রেডিট হিসাব খাত, সূত্র নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট। আর ক্রেডিট পাশে হবে বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব, অন্যান্য হিসাব। তো সেই জায়গা থেকে আমরা যদি প্রথমে নগদে বিক্রয় আমরা সেটা যদি জাবেদা করি, তাহলে কি দাঁড়ায়? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কি হয়? ক্রেডিট। তাইলে এখানে কিন্তু আমরা এই যে নগদান হিসাব ডেবিটও পাইছি ছকে টেবিলের, এখানেও কিন্তু আমরা বিক্রয় হিসাব ক্রেডিট পাশেও পাইছি। তাইলে আমরা সরাসরি 9,000 এবং 9,000 বসালাম। যেহেতু এটা স্পষ্ট হয়েছে যে আমরা নগদে বিক্রয় করছি পণ্যটা, তাই এখানে আর এটা লেখার দরকার নাই। তাই আমরা এখানে একটা দাগ দিলাম জুন 1 দিয়ে তারিখ অনুযায়ী। আমি কি বোঝাইতে পারছি? যেহেতু এটা জাবেদাতে স্পষ্ট হইলো, 2 ঘরে টাকা বসলো, সেই ঘরগুলো নির্দিষ্ট আছে যে একটা নগদের আর একটা কি বিক্রয়, অর্থাৎ বিক্রয়ের মাধ্যমে কি নগদ টাকা পাওয়া গেল, এটাই এখানে কিন্তু লেখা আছে। তাই এখানে আর লেখার দরকার নেই, আমরা একটা দাগ দিব। 10 তারিখে যেটা আছে জসিমের নিকট 7,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা পাওয়া গেল। অর্থাৎ আমি জসিমের কাছে পাইতাম কত? 7,000 টাকা, সে আমার দিল কত? 6,800। এখানে লেখা আছে পূর্ণ নিষ্পত্তিতে, অর্থাৎ সে যে আমার 6,800 টাকা দিল, তার মানে তার কাছ থেকে যে আমি 6,800 টাকা পাইলাম, আর কোনো টাকা কিন্তু তার কাছে আমি আর দাবি নাই, অর্থাৎ তার নিকট থেকে আমি আর পাবো না। এই জন্যই কিন্তু এখানে পূর্ণ নিষ্পত্তি কথাটা উল্লেখ আছে। অর্থাৎ 200 টাকা তাইলে আমার কি হইলো? ছাড় দিলাম, অর্থাৎ ব্যয় হইলো। যেহেতু আমি 200 টাকা ছাড় দিলাম, তার মানে এটা কি আমার প্রদত্ত বার্তা। এই জিনিস তো ক্লিয়ার আছে নাকি? প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা যদি না খেয়াল থাকে আমাদের পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ দেখে নেবেন। প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা নিয়ে আমরা টোটাল একটা ক্লাস করবো ইনশাল্লাহ। প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা, কারবারি বার্তা, ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, এগুলো যে আছে সেগুলো নিয়ে বার্তা জিনিস কি। তো যাই হোক, এইখানে ছিল আমি একজনের কাছে পাইতাম 7,000, তার নিকট থেকে বর্তমানে আমি গ্রহণ করলাম 6,800, তার মানে 2,000 টাকা ছাড় দিলাম। এই 2,000 টাকা 200 টাকা সরি এই 200 টাকা যে ছাড় দিলাম, তাইলে সেটা হলো কি প্রদত্ত বার্তা। আর কত টাকা আমি নগদে গ্রহণ করছি? 6,800, তাই এটা দিলাম নগদান হিসাবে ডেবিট পাশে। আর তার সে আমার প্রাপ্য হিসাব কত ছিল? তার কাছে আমি টোটাল পাইতাম কত? 7,000, অর্থাৎ এটাই হলো কি এখন 7,000, অর্থাৎ ক্রেডিট পাশে বসলো 7,000। এই যে প্রদত্ত বার্তা এবং নগদ 6,800 এবং 200 মিলে হলো কত? 7,000। জাবেদা একদম মিল আছে। তো এখানে আমরা লিখবো জসিম বা জসিম হিসাবে লিখতে পারি, সমস্যা নেই। জুনের 15 তারিখে যদি আমরা খেয়াল করি মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন আনয়ন। আমরা জানি অতিরিক্ত মূলধনে কোথায় অন্তর্ভুক্ত হয়? এই নগদ প্রাপ্তি জাবেদাতে। তাইলে মূলধনের কি কোনো নির্দিষ্ট ঘর আছে? নাই। তাইলে অবশ্যই এখানে কি আমাদের মূলধনটা লিখতে হবে। এখন মূলধনের টাকা কি আমরা যদি জাবেদা করি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব হয় কি ক্রেডিট অথবা অতিরিক্ত মূলধন লিখতে পারি। তাইলে নগদের ঘরে আমরা টাকা দিব, আর যেহেতু মূলধনের কোনো ঘর নাই, এটা অন্যান্য হিসাবে আমরা ক্রেডিট করে দিলাম। ঠিক আছে। এরপরে নগদে বিক্রয়। নগদে যদি বিক্রয় করে এই যে প্রথমটার মতো, তাইলে কি দাঁড়ায়? নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব কি হয়? ক্রেডিট। তো আমরা নগদের ঘরে টাকা দিলাম এবং বিক্রয়ের যে ঘর ছিল সেই ঘরে টাকাটা বসাই দিলাম। এখানে যেহেতু নির্দিষ্ট, তাই একটা দাগ দিয়ে দিলাম। 29 তারিখ রতনের নিকট পাওনা 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,700 টাকা পাওয়া গেল। অর্থাৎ আমি একজন যে রতন, তার নিকট টাকা পাইতাম কত? 10,000 টাকা। কত পাইতাম? 10,000 টাকা। কিন্তু এই টাকার পূর্ণ নিষ্পত্তিতে সে আমাকে দিল কত? 9,700। অর্থাৎ সে আমার তাইলে কত হইল?
9,700 টাকা দিল, তাহলে আমি তাকে ছাড় দিলাম কত? 300। এই ছাড় দিলাম হলো 300। এখন আমরা বসাবো বিবরণের ঘরে, অর্থাৎ ক্রেডিট হিসাব খাতে রতন তার নিকট থেকে যত টাকা পাইলাম 9,700, 300 টাকা তাকে ছাড় দিলাম 300, এবং তার নিকট টোটাল পাইতাম কত? এই প্রাপ্য হিসাব ছিল কত? অবশ্যই 10,000, সেই 10,000 টাকা দিলাম। তো এখন আমাদের আর কোনো লেনদেন যদি থাকতো এইভাবে আমরা বসায় যেতাম, যেহেতু নাই সেহেতু আমাদের এখন যোগ করার পালা। যেমন এখানে আমরা লিখতাম, এখানে মোট লিখলে ভালো, যে নগদান হিসাব ডেবিটের এই ঘরের যত যোগফল আছে 62,500 সেটা দিলাম, প্রদত্ত বারটা আমি যতগুলো দিছি সেটা, বিক্রয় হিসাবে যোগফল যত তত, এবং প্রাপ্য হিসাবের এবং অন্যান্য হিসাবের প্রত্যেকটা ঘরের যোগফল আমরা নামাই দিব। তো এই ছিল আমাদের ক্রান্তিক মজুদ পদ্ধতিতে। সেম জিনিসটাই যদি আমরা আরেকটা পদ্ধতিতে দেখি, অর্থাৎ নিত্য মজুদ বা পারপিচুয়াল বা অবিরত, আমরা যেটাই বলি না কেন এখানে একটা স্ল্যাশ হবে, অবিরতর পরে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি, অর্থাৎ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো সেই পদ্ধতিতে আমরা কি বুঝলাম? নিত্য নতুন প্রত্যেকবার কিন্তু প্রত্যেকটা হিসাবে শেষে আমি চাইলে নগদের পরিমাণ কত আমার প্রাপ্তি হয়েছে সেই সম্পর্কে ধারণা পাবো। তো সেই পদ্ধতিতে যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, 2018 সালের জুনের 1 তারিখ নগদে বিক্রয় 25,000 টাকা। নগদে কত টাকার পণ্য বিক্রয় করতেছি আমি? 25,000 টাকা, যার ক্রয় মূল্য সহ উল্লেখ আছে। এখানেই হলো আমাদের ফ্যাক্ট। যদি কোনো কিছু না উল্লেখ থাকে পরীক্ষাতে, এটা আমরা কোন পদ্ধতিতে করব? নিত্য মজুদে করব নাকি আমরা ইয়েতে করব, কালান্তিকে করব? আমাদের কোনো কিছুই প্রশ্নে উল্লেখ নাই, শুধু বলে দিল প্রশ্নে যে নগদ প্রাপ্তি জাবেদা লিখো এই কিছু লেনদেন দিয়ে। তাইলে নগদ প্রাপ্তি যাওয়া যায়, তখন আমরা খেয়াল করবো যেহেতু উল্লেখ নাই, তাইলে আমি এটা কোন পদ্ধতিতে করবো? আমরা জানি পদ্ধতি দুইটা, একটা হলো নিত্য মজুদ আর একটা হলো কালান্তিক। এখন এই কালান্তিকে যদি নিত্য মজুদে যদি কখন করব? যখন দেখবো এই যে যত টাকার পণ্য বিক্রি করছি এর মধ্যে ক্রয় মূল্যের টাকাটা সহ অন্তর্ভুক্ত আছে, তখনই ধরে নিব যে এই অঙ্কটা আমার হবে নিত্য মজুদে। আর যদি দেখি যে এই ব্যয়ের কথা উল্লেখ নাই, অর্থাৎ ক্রয় মূল্যের কথা উল্লেখ নাই, তখন আমাদের হবে কি? কালান্তিকে। যেমন এর আগেরটা যদি আমরা দেখি, এই জায়গায় কিন্তু এই যে নগদে বিক্রয় কত টাকা এটার ক্রয় মূল্য সেটাকে উল্লেখ আছে না, তাহলে অবশ্যই এগুলো আমরা কোথায় দেবো? কালান্তিকে। কিন্তু এর পরেরটার দিকে যদি আমরা তাকাই, অবশ্যই কি আছে? যে এখানে ক্রয় মূল্য উল্লেখ আছে, তার মানে এইটাই আমার কি পদ্ধতি? নিত্য মজুদ পদ্ধতি। আর যদি প্রশ্নে উল্লেখ করে দেয় তাহলে তো কোনো কথাই নেই, যদি উল্লেখ না করে তখন কিন্তু আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমার এখানে ক্রয় মূল্যের উল্লেখ আছে কিনা। যদি ক্রয় মূল্য উল্লেখ থাকে তাহলে নগদ প্রাপ্তিতে আমরা এটা কোন পদ্ধতিতে করব? নিত্য মজুদ পদ্ধতিতে। আর যদি ক্রয় মূল্য না থাকে তাহলে অবশ্যই আমরা কোনটাতে করে দিব? কালান্তিকে। তো এটা যদি আমরা উত্তরটা প্রথমে বের করি, ধরা মুমিনের যেহেতু, তাই মুমিনের নগদ প্রাপ্তি জাবেদা নিত্য মজুদ পদ্ধতি। এখানে আমরা 2018 সালের 1 তারিখে নগদে বিক্রয় 25,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল এত। তার আগে ঘরটা যদি একটু দেখি, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান ডেবিট আগের মতোই, প্রত্যেকটা ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য এই পর্যন্ত কিন্তু আমাদের আগে ছিল অন্যান্য হিসাব ক্রেডিট পর্যন্ত। এখন শুধু আমাদের একটা ঘরের পরিমাণ বাড়বে, সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব কী হবে? ক্রেডিট। তো এগুলো আমরা ব্যাখ্যায় যাচ্ছি না যেহেতু অনেক বড় হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এখানে আমরা মুখস্থ রাখি যে এই ঘরটা কী হবে? বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট এবং মজুদ পণ্য হিসাব কী হবে? ক্রেডিট। তো আমরা যদি লিখি জুন 1 যে নগদে বিক্রয় 25,000 টাকা, তাইলে আমি নগদে কত টাকার পণ্য বিক্রয় করলাম? 25,000। এই টাকা কি সম্পূর্ণ আমি পাইছি না? হ্যাঁ, তাইলে আমরা নগদান হিসাবে এটা কি দিব? 25,000 টাকা, যেহেতু নগদ আমি গ্রহণ করছি। এবং এটা বিক্রয়ের কত করলাম আমি? 25,000 টাকা দিত নাকি? তাইলে আমরা নগদের ঘরেও দিব 25,000 এবং বিক্রয়ের ঘরেও দিব কত? 25,000। এখন এই যে টাকাটা যেটা ক্রয় মূল্য দেওয়া ছিল, এইটা দিব মূলত এই আমরা শেষের ঘরে, অর্থাৎ এই জাবেদার ঘরে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব আর মজুদ পণ্য হিসাবের ঘরে দিব কত? এই 20,000 টাকার। অর্থাৎ কত টাকার পণ্য আমার সেটা কমে গেল ক্রয় থেকে, এটার জন্য। এরপরে দ্বিতীয় নম্বরটা যদি আমরা লক্ষ্য করি, নগদে কমিশন প্রাপ্তি 700 টাকা। তাহলে যেহেতু কমিশন প্রাপ্তি, তাহলে নগদের ঘরে বসলো, যেহেতু এটা নির্দিষ্ট কোনো ঘর নাই, তাইলে এটা কি আমাদের অবশ্যই এখানে প্রথমে লিখতে হবে যে কমিশন আই। লিখে আমরা দিলাম 700 এবং অন্যান্য হিসাবের ঘরে দিয়ে দিলাম কত? 700। এরপরে আমরা বললো নগদে বিক্রয় 11,000 টাকা, তাহলে আমরা নগদে বিক্রয়ের ঘরে কত দিব? নগদের ঘরে 11,000 এবং বিক্রয়ের ঘরে কত দিব? নিয়ম অনুযায়ী 11,000ই কিন্তু। এখন এই যে ক্রয় মূল্যের টাকা যেটা দেওয়া আছে 10,000, তাহলে এটা আমরা কোথায় দিব? অবশ্যই ওই যে শেষের ঘরটাতে। এরপরে 30 তারিখ যেটা আছে, মিস্টার আজাদের নিকট পাওনা 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,800 টাকা পাওয়া গেল। অর্থাৎ মিস্টার আজাদের নিকট আমরা পাইতাম কত? 8,000 টাকা, কিন্তু এর বিনিময়ে সে আমাকে দিল কত? আমার হাতে আসলো কত? 7,800। ঠিক একইভাবে তাইলে আমরা এখানে কত লিখবো? নগদের ঘরে 7,800, যেহেতু এই 7,800 টাকা আমি পাইছি আর তাকে আমি ছাড় দিলাম, তাইলে কত? 200 টাকা। তো বাট্টার ঘরে দিলাম 200 এবং সে যেহেতু আমার প্রাপ্য হিসাব বা দেনাদার ছিল, তাই প্রাপ্য হিসাবের ঘরে আমি কত দিলাম? 800 টাকা। তো নাম দিলাম মিস্টার আজাদ। তো আমরা এখানে বসাইলাম মিস্টার আজাদ এর যেহেতু টাকাটা, সেহেতু আমরা এখানে বসাইলাম এই সবগুলা ঘরে। এবং এখন আমরা কী করবো? প্রত্যেকটা ঘরের যোগফল কিন্তু এখানে অন্তর্ভুক্ত করে দিব। তো এই ছিল আমাদের এই যে অবিরত পদ্ধতি, সেই পদ্ধতিটা।
এরই ধারাবাহিকতায় যদি নগদ প্রদান জামাতা অর্থাৎ ক্যাশ পেমেন্ট জার্নাল এই দিকে যদি একটু তাকাই, এখানে প্রথম সংজ্ঞার দিকে তাকালে দেখা যায় যে প্রাথমিক হিসাবের বইতে প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ ও চেক প্রদান তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করা হয় তাকেই প্রদান জামাতা বলে। একটি নির্দিষ্ট সময়ের মোট নগদ বহিঃপ্রবাহ জানার উদ্দেশ্যে সকল নগদ ও নগদ সমতুল্য অর্থ প্রদানের লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এছাড়াও একটি নির্দিষ্ট সময়ের মোট নগদ বহিঃপ্রবাহ জানার উদ্দেশ্যে সকল নগদ ও নগদ সমতুল্য প্রদানের লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাকেই নগদ প্রদান জাবেদা বলে। বিভিন্ন প্রয়োজনে নগদ অর্থ প্রদান করতে হয়, সে কারণে নগদ প্রদান জাবেদাও বহুগর বিশিষ্ট হয়ে থাকে। তাইলে আমরা যদি এই নগদ প্রদান জাবেদার আমরা ক্লাসিফিকেশনগুলো একটু দেখি। নগদ প্রদান জাবেদার শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ক্যাশ পেমেন্ট জার্নাল। এখানেও এর আগের প্রাপ্তি জাবেদার মতোই দুই ধরনের এখানে প্রদান হয়ে থাকে। এক ধরনের প্রদান হয় কালান্তিক মজুদ পদ্ধতিতে, আরেকটা হিসাব রাখা হয় অবিরত বা অথবা নিত্য মজুদ পদ্ধতি, অর্থাৎ একটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো আমরা তারই ধারাবাহিকতা যদি প্রথমটা দেখি, কালান্তিক মজুদ পদ্ধতি অর্থাৎ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এখানে আমরা প্রথমেই একটা প্রতিষ্ঠানের জনাব রাকিব এর ব্যবসায়ের প্রতিষ্ঠানের 2018 সালের জুন মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়। এখানে কিছু এন্ট্রি দেওয়া আছে, যেমন 1 নম্বরে 2018 সালের জুন 1 নগদ ক্রয় 9,000 টাকা। তো এটা যদি আমরা উত্তরটাও একটু দেখি, সেই সাথে একটু শখটা আমাদের মনে হয় একটু সহজলভ্য হবে। যেমন এখানে আমরা প্রথম হলাম জনাব রাকিবের নগদ প্রদান জাবেদা কালান্তিক মজুদ পদ্ধতিতে। এখানে প্রথমে যেটা হয় তারিখ, এরপরে দিতে হয় চেক নাম্বার অর্থাৎ চেক নং, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত অথবা ক্রয়বার্তা ক্রেডিট অথবা নগদ দান হিসাব ক্রেডিট। এখানে যদি আমরা লক্ষ্য করি জুন 1 নগদে ক্রয় করলে আমরা জানি আমাদের কাছ থেকে টাকা চলে যায়, আর যেহেতু টাকাটা চলে যাচ্ছে তার মানে এটা কি কোথায় অন্তর্ভুক্ত হবে? নগদ প্রদানে। এখানে আমরা প্রথমে যেহেতু ক্রয় ডেবিট হয় এবং জাবেদাতে আমরা জানি ক্রয় ডেবিট এবং নগদান হিসাব কি হয়? ক্রেডিট। সে অনুযায়ী এখানে ক্রয়ের ঘরে টাকা বসাবো এবং নগদের ঘরে সেই টাকাটা বসাবো। যেহেতু এই জাবেদাটাও স্পষ্ট যে ক্রয়ের ঘরে বসলো আর নগদের ঘরে বসলো, অর্থাৎ যে তার মানে এটা পণ্য ক্রয় করা হয়েছে এই জায়গায়, এই জন্য আমরা একটা দাগ দিলাম, এখানে কোনো কিছু লিখলাম না। এরপরে জুন যদি 10 তারিখের দিকে তাকাই, সালমার পাওনা 7,000 টাকা। তো সালমা আমার কাছে পাই কত? 7,000 টাকা। এর পূর্ণ নিষ্পত্তিতে আমরা 6,800 টাকা প্রদান করা হলো, অর্থাৎ সে আমার কাছে পাইতো 7,000 টাকা, অথচ আমি তাকে দিলাম 6,800 টাকা। তাহলে তার মানে কি দাঁড়ালো? আমি 200 টাকা কিন্তু তাকে কম দিলাম, অর্থাৎ আমাকে বাট্টা দেওয়া হলো। যেহেতু আমি ছাড় পাইলাম তাই এটাকে আমরা বলতে পারি কি? প্রাপ্ত বাট্টা। কি বলতে পারি? প্রাপ্ত বাট্টা। এখানে কিন্তু ক্রয় বাট্টা কথাটা লেখা উচিত না, যদিও এই সময় কিন্তু আমরা এখানে তারপর লিখলাম আর কি। এখানে আমরা মূলত প্রাপ্ত বাট্টাই লিখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো সেই জায়গা থেকে এখানে আমরা যদি লক্ষ্য করি, সালমা এখানে লিখলাম বিবরণের অর্থাৎ ডেবিট হিসাব খাতের ঘরে লিখলাম সালমা। এরপরে সে আমার কি ছিল? প্রদেয় বা পাওনাদার হিসাব, পাওনাদারের ঘরে দিলাম 7,000 টাকা, সে আমার কাছে পাইতো 7,000, আর আমি যেহেতু ছাড় পাইলাম 200 তাই দিলাম ছাড়ের ঘরে 200 অর্থাৎ বাট্টার ঘরে। আর নগদ টাকা কত টাকা প্রদান করলাম? 6,800, অর্থাৎ আমি আমার নগদান হিসাব ক্রেডিট হিসাবে 6,800 টাকা দিলাম। এরপরে যদি আমরা লক্ষ্য করি জুন 15 মালিক কর্তৃক নগদ উত্তোলন 1,200 টাকা অর্থাৎ 1,200 টাকা। তাই যেহেতু উত্তোলন, তাহলে কি টাকা চলে যাচ্ছে, সেহেতু আমরা এটা যেহেতু ঘর নাই নির্দিষ্ট, তাই আমরা দিলাম অন্যান্য হিসাবে। কোন হিসাবে দিলাম? অন্যান্য হিসাব। এবং নগদান হিসাবে দিলাম কি? ক্রেডিট পাশে, অর্থাৎ নগদ টাকা সে কী করছে? উঠে নিছে। এরপরে নগদে ক্রয়, যেহেতু নগদে ক্রয় সেহেতু আমরা ক্রয়ের ঘরে বসাবো 10,000 টাকা, এবং নগদে পণ্য ক্রয় করলে আমরা জানি নগদ টাকা কমে যায়, সেহেতু নগদের পাশে ক্রেডিট পাশে বসাইলাম 10,000 টাকা। এরপরে যদি আমরা শহীদের পাওনা 3,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 2,700 টাকা প্রদান, অর্থাৎ শহীদ আমার কাছে পাইতো কত? 3,000 টাকা। এখন তাকে আমি প্রদান করতেছি কত? 2,700। তো আমি প্রদেয় হিসাবের ঘরে বসাইলাম 3,000 এবং নগদ টাকা আমার কমলো কত? 2,700। তাহলে কত টাকা আমি ছাড় পাইলাম? 300। তাই আমি এই টাকাটা 300 টাকা এই প্রাপ্তবাট্টার ঘরে বসাইলাম। তাইলে আমরা প্রত্যেকটা ঘরে যদি যোগফল দেখি, প্রথমে ক্রয়ের যোগফল, অন্য হিসাবে যোগফল, প্রদেয় হিসাব অথবা ক্রয়বাট্টা বা প্রাপ্তবাট্টা যাই বলি না কেন, এখানে নগদান হিসাব প্রত্যেকটা ঘরে যোগফল নামে ব্যালেন্স টাইম দিব। এটাই হলো মূলত কালান্তিক মজুদ পদ্ধতিতে। এরপরে যদি আমরা তাকাই এখানে নিত্য মজুদ, এইটাও কিন্তু এর শখটা বেশ ইম্পর্টেন্ট, যদিও এখানে শখ বৃদ্ধি পায় নাই, যেমন আগের মতোই আছে। যেমন এখানেও 1, 2, 3, 4, 5টা এখানের ঘর, আর এর আগেরটাতেও কিন্তু 5টা ছিল, 1, 2, 3, 4, 5। কিন্তু আমরা জানি নগদ প্রাপ্তিতে আমাদের কিন্তু এই নিত্য মজুদের ঘরকে একটা বাড়াই দিয়েছিলাম, তাই কিনা? যেহেতু একটা বাড়াই দিয়েছিলাম, এখানে কিন্তু সেই বাড়ানোটা হয় না। তো তার বদলে কী লেখা হয়? তার বদলে এই যে পদ্ধতিতে
মজুত পণ্য অর্থাৎ ক্রয়ের আলাদা কোনো ঘর হয় না, এখানে আমরা মজুত পণ্যের ঘরটাই ওই ক্রয়ের ঘরটাই মজুত পণ্য হিসেবে ধরে দিই। এখানে আমরা লিখলাম জনাব মুমিনের নগদ প্রদান জাবেদা নিত্য মজুদে। নিত্য মজুদ মানে কি, যেটা বারবার ঘটে। তো জুন 1 ক্রয় 7,000 টাকা, চেক নাম্বার 110। অর্থাৎ এটাকে আমরা ক্রয় হিসাবে না লিখে এখন লিখবো কি, যে মজুত পণ্য হিসাব। কী হিসাবে লিখবো? মজুত পণ্য হিসাব। অথবা এখানে একটা দাগ দিলে হয়তো, যেহেতু এটা একটা স্পষ্ট, তাই এখানে আমরা দিলাম মজুত পণ্যের ঘরে 7,000 এবং নগদান হিসাবে ক্রেডিট পাশেও দিলাম 7,000। এরপরে জুন 9 মিস্টার কাজলকে পাওনা 8,000 টাকা পুনঃনিষ্পত্তিতে 7,800 টাকা দেওয়া হলো। তাহলে সে আমার কাছে পাইতো 8,000, কিন্তু আমি তাকে দিলাম কত? 7,800। অর্থাৎ পুনঃনিষ্পত্তি সে আমার কাছে কি আর বাকি টাকা পাবে না? তার মানে কি, বাকিটুকু আমাকে ছাড় দেওয়া হলো, অর্থাৎ আমি ছাড় পাইলাম। সেই জায়গা থেকে আমরা প্রদেয় হিসাবের ঘরে দিব কত? 8,000। আগের মতোই 200 টাকা, যেহেতু আমি ছাড় পাইলাম তাই 200 টাকা দিলাম আমি প্রাপ্তবাট্টার ঘরে, এবং আমার কাছ থেকে টাকা কমলো কত টাকার? 7,800। তার মানে এই 7,800 টাকা দিব আমরা নগদান হিসাবে। চেক নাম্বারের ঘরে কিন্তু চেক নাম্বারগুলো বসাইতে হবে। এরপরে 17 তারিখ মালিক কর্তৃক উত্তোলন 1,500 টাকা। অর্থাৎ মালিক যে আমার আছে সে আমার কাছ থেকে টাকা উঠাই দিল। তাহলে কি এটা আমার প্রদান হইল? যেহেতু প্রদান, তাই আমরা উত্তোলনের তো আর কোনো ঘর নাই নির্দিষ্ট, তাই আমরা এটাকে দিব অন্যান্যর ঘরে। কিসের ঘরে? অন্যান্যর ঘরে। আর এদিকে নগদান হিসাব ক্রেডিটও দিলাম 1,500 টাকা। এরপরে যদি আমরা তাকাই 25 তারিখ বেতন প্রদান 12,000 টাকা। যেহেতু আমার কাছ থেকে টাকা চলে গেল, তাই আমি 12,000 টাকা নগদান হিসেবে ক্রেডিট দিব, আর বেতনের নির্দিষ্ট ঘর নেই, এই জন্য আমরা অন্যান্য হিসেবে দেবো। ঠিক আছে, চেক নাম্বারের ঘরে চেক নাম্বার। এরপরে মিস্টার হাসানের পাওনা 4,000 টাকা। অর্থাৎ মিস্টার হাসান আমার কাছে পাই কত? 4,000 টাকা। তার পূর্ণ নিষ্পত্তিতে আমি তাকে প্রদান করলাম কত? 3,900 টাকা। সে আমার কাছে 4,000 টাকা পায়, কিন্তু আমি তাকে দিলাম যেহেতু 3,900, তাহলে কি 100 টাকা ছাড় পাইলাম না? হ্যাঁ, যেহেতু একটা ছাড় পাইলাম, এটাকে বলি আমরা প্রাপ্তবাট্টা। আর 4,000 টাকা বসবে কোথায়? প্রদেয় হিসাবের ঘরে, এবং তাকে আমি প্রদান করলাম কত? 3,900। এই 3,900 টাকা আমরা বসালাম নগদান হিসাবে। তো এরপরে আমরা প্রত্যেকটা ঘরে যোগফল নামাইলাম, এখানে চেক নাম্বারের ঘরে চেক নাম্বার দিলাম। এই ছিল অবিরত বা নিত্য মজুদ অর্থাৎ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এরপরে যদি আমরা এই আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, সেটাকে আমরা বলতে পারি যে প্রাপ্য বিল জাবেদা। অর্থাৎ এখানে কিন্তু আমরা বুঝতেই পারতেছি এখানে যাবতীয় প্রাপ্য বিল সম্পর্কে আলোচনা করা হয়, বিল রিসিভেবল জার্নাল। তো সেই জায়গা থেকে যদি আমরা প্রথমে এর ধারণাটা নিই সংজ্ঞা আকারে, প্রাপ্য বিল জাবেদা হলো একটি বিশেষ জাবেদা যা একটি ব্যবসার কাছে গ্রাহকের থেকে প্রাপ্ত বিলসমূহ অর্থাৎ বিলস রিসিভেবল সংরক্ষণ করে। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যতগুলো এরকম প্রাপ্য বিল আসবে, সেই সকল প্রাপ্য বিল একটা কাগজে বা একটা শিটে লিখে রাখবো। এটাকে আমরা বলি কি? প্রাপ্য বিল সংরক্ষণ। সকল এবং হিসাব রাখার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি সাধারণত সেই লেনদেনের রেকর্ড রাখে যেখানে ব্যবসায়ী গ্রাহকদের কাছ থেকে বিল বা প্রতিশ্রুতিপত্র গ্রহণ করে। অর্থাৎ এটি সেই ধরনের লেনদেন রাখে যেখানে গ্রাহক প্রতিশ্রুতি দেয় যে আমি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এতদিন পরে, হয়তো বা 15 দিন 20 দিন পরে আইসা যত টাকা পাওয়া যেত তার সাথে আরও কিছু টাকা অতিরিক্ত প্রদান করে টোটাল এত টাকা এই দিনে পরিশোধ করবো, এরকম একটা প্রতিশ্রুতিপত্র সই করে যায়। অর্থাৎ এর একটা দলিলপত্রের মতো, যা একটি নির্দিষ্ট তারিখে পরিশোধ হওয়ার কথা। অর্থাৎ নির্দিষ্ট তারিখ অনুযায়ী সেই সকল টাকার প্রতিশ্রুতি দিয়ে যে এটা করে থাকে আর কি। এখানে প্রাপ্য বিলের বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু তাকাই, বিশেষ জাবেদা এটি নির্দিষ্ট একটি উদ্দেশ্যে ব্যবহৃত হয়। অর্থাৎ এটার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে এবং শুধুমাত্র বিলস রিসিভেবল সম্পর্কিত লেনদেনগুলো রেকর্ড করতে হবে। এখানে শুধুমাত্র এই যে প্রাপ্য বিলসগুলো আছে সেগুলোই এখানে রেকর্ড করতে হবে, অর্থাৎ অন্তর্ভুক্ত করতে হবে। হিসাব সহজ করা, সমস্ত প্রাপ্য বিল একত্রে রেকর্ড করাই হিসাবপত্র প্রস্তুত করা সহজ হয়। অর্থাৎ এখানে হিসাব করা সকল প্রাপ্য বিল একসাথে পাওয়া যায় বিধায় এর কত টাকা আমার মোট প্রাপ্য বিল আছে তা যা সম্পর্কে জানা যায়। এরপরে হিসাব খাতে অন্তর্ভুক্ত লেনদেন, অর্থাৎ গ্রাহকের কাছ থেকে প্রাপ্ত বিলের তারিখ, বিলের পরিমাণ এবং মেয়াদ অন্তর্ভুক্ত থাকে। এরপর যদি আমরা তাকাই এটা ছকটার দিকে, অর্থাৎ প্রাপ্য বিল হিসাব, এখানে আমরা লিখে প্রথমে লিখবো তারিখ, বিলের নং অর্থাৎ কত নাম্বার সেই বিল আমরা সিরিয়াল অনুযায়ী লিখবো। এরপরে গ্রাহকের নাম অর্থাৎ সেই গ্রাহকের নামটা কি, এবং বিলের তারিখ, কত তারিখে সেই বিলটা এন্ট্রি করা হচ্ছে এবং কতদিন পরে পরিপক্কতার তারিখ আসবে, অর্থাৎ কতদিন পরে সেই টাকাটা পাওয়া যাবে সেই তারিখটা, এবং বিলের পরিমাণ অর্থাৎ সে আমাকে কত টাকা প্রদান করবে। এখন এইটুকুর ভিতরে আমাদের একটা কথা বারবার আসছে, সেটা হলো প্রাপ্য বিল। এই প্রাপ্য বিল জিনিসটা কি? প্রাপ্য বিল অর্থাৎ বিলস রিসিভেবল হলো ব্যবসায়ের কাছে গ্রাহকদের থেকে প্রাপ্য অর্থের লিখিত পরিস্থিতি। অর্থাৎ এই যে প্রাপ্য বিল, একজন যে ব্যবসায়ী আছে তার কাছ থেকে লিখিত একটা প্রতিশ্রুতি। এটি এমন একটি দলিল যা নির্দিষ্ট মেয়াদে বা নির্দিষ্ট সময়ে গ্রাহক কর্তৃক পরিশোধিত হওয়ার জন্য দেওয়া হয়। অর্থাৎ এটিকে কী করা হবে? অবশ্যই গ্রাহকের কাছ থেকে পাওয়া যাবে। এরপরে এই দলিলের মাধ্যমে ব্যবসায়ী গ্রাহকের কাছে নির্ধারিত পরিমাণ অর্থ পাওয়ার অধিকার রাখে। অর্থাৎ
একজন গ্রাহক কত টাকা আমাকে দিবে সেই সম্পর্কিত যেহেতু আমাকে একটা দলিলের মতো দিয়ে গেল, তার মানে এটাই কি অর্থ পাওয়ার একটা অধিকার। এরপরে যদি আমরা তাকাই প্রদেয় বিল জাবেদা অর্থাৎ বিল রিসিভেবল জার্নাল। এটি কি? প্রদেয় বিল জাবেদা হলো একটি বিশেষ জাবেদা যা ব্যবসার পক্ষ থেকে সরবরাহকারীদের কাছে প্রদেয় বিল সম্পর্কিত সমস্ত লেনদেন রেকর্ড করতে ব্যবহৃত হয়। অর্থাৎ যাবতীয় যে আমাদের প্রদেয় বিলগুলো আছে যাদের কাছে, এখন এটা তার আগে তার বিপরীত, অর্থাৎ যে ব্যক্তি আমার কাছে টাকা পাবে সেই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমি যদি কোনো দলিলে সাইন করে যে আমি এতদিন পরে এত টাকা সহ এই পরিমাণ টাকা এই দিনে আমি পরিশোধ করব, যে এই ধরনের লেনদেনগুলো যে বইতে রেকর্ড করা হবে সেটাকে বলি আমরা কি? প্রদেয় বিল জাবেদা। এটি এক ধরনের বিশেষ হিসাব বই যেখানে শুধুমাত্র ব্যবসায়ী প্রদেয় বিলগুলোই কী করা হয়? হিসাবভুক্ত করা হয়। প্রদেয় বিল জাবেদার বৈশিষ্ট্য, এটি একটি বিশেষ জাবেদা। কীভাবে বিশেষ জাবেদা? প্রদেয় বিল জাবেদা শুধুমাত্র প্রদেয় বিলের লেনদেনগুলো রেকর্ড করতে ব্যবহৃত হয়। অন্যান্য সকল লেনদেন যেমন নগদ লেনদেন, ক্রয় বা বিক্রয় এই জাবেদা অন্তর্ভুক্ত হয় না। সরবরাহকারীদের প্রদেয় বিল, এখানে এটি সেই সমস্ত বিলের রেকর্ড রাখে যা সরবরাহকারী অর্থাৎ বেনিফিশিয়াল, যেমন পণ্য বা সেবা সরবরাহকারী যার কাছ থেকে আমি কী করি? পণ্য বা সেবা গ্রহণ করি থেকে ঋণ হিসেবে গ্রহণ করা হয়েছে যা পরবর্তীতে পরিশোধ করা হবে। অর্থাৎ আমি বাকিতে সেই সেবা বা পণ্যগুলো গ্রহণ করছি কিন্তু তার অর্থ পরিশোধ করে নিয়ে ভবিষ্যতে পরিশোধ করবো। এরকম একটি অঙ্গীকারপত্র। প্রদেয় বিল একটি লিখিত প্রতিশ্রুতি যা ব্যবসায়ী জানে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ সরবরাহকারীকে পরিশোধ করতে হবে। অর্থাৎ কাকে কত টাকা কখন পরিশোধ করবো এই সকল কিছু এখানে অন্তর্ভুক্ত থাকে। তার মানে এটাই হলো কি? একটি অঙ্গীকারপত্র। তো এর সবটা যদি আমরা দেখি, প্রদেয় বিল হিসাবের আগের মতোই তারিখ, বিলের নং, সরবরাহকারীর নাম, এরপরে বিলের তারিখ, পরিপক্কতার তারিখ, বিলের পরিমাণ, ঠিক আগের মতোই সেম। এখন তাহলে প্রদেয় বিল জিনিসটা কি? প্রদেয় বিলস বা বিলস পেবল হলো সেই বিল বা ঋণপত্র যা একটি ব্যবসা বা প্রতিষ্ঠান তার সরবরাহকারী বা ক্রেডিটর, বিশেষ করে পণ্য বা সেবা প্রদানকারী এর কাছে প্রদেয় অর্থের জন্য স্বীকার করে, যা পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। অর্থাৎ একটা অর্থ যা পরবর্তী তারিখে কবে পরিশোধ করব এই সকল বিষয় এখানে অন্তর্ভুক্ত থাকবে আর কি। এটাই হলো কি? প্রদেয় বিল। এরপরে যদি আমরা এই যে আমাদের বিশেষ জাবেদা, তো লাস্ট পয়েন্টে যদি আসি, প্রথমে যেটা একদম শেষের দিকে যেটা আসে সেটা হলো নগদান বই জাবেদা অর্থাৎ ক্যাশ বুক জার্নাল। এই জিনিসটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে হয়তো বা নগদের রিলেটেড কোনো কিছুই অন্তর্ভুক্ত থাকবে। হ্যাঁ, তো আমরা সেটাই যদি একটু সংজ্ঞা আকারে দেখি, নগদান বই জাবেদা অর্থাৎ ক্যাশ বুক জার্নাল হলো একটি বিশেষ জাবেদা বা হিসাব বই যেখানে ব্যবসা বা প্রতিষ্ঠানের নগদ লেনদেন অর্থাৎ ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো অর্থাৎ আমার কাছে নগদ টাকা আসা বা চলে যাওয়া রেকর্ড করা হয়। এটি একটি দ্বৈত কাজের হিসাব বই অর্থাৎ দুইটা কাজেরই একটা বই, সেটা যেখানে নগদ গ্রহণ এবং নগদ প্রদান উভয়ই লেনদেন একই স্থানে রেকর্ড করা হয়। অর্থাৎ নগদ গ্রহণও এবং প্রদানও একই স্থানে কী করা হবে? রেকর্ড করা হবে। নগদান বই সাধারণত ব্যবসার নগদ হিসাব অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট হিসাব করার জন্য ব্যবহৃত হয়। নগদান বই জাবেদার বৈশিষ্ট্য, নগদ লেনদেন রেকর্ড। নগদান বইয়ে কেবলমাত্র নগদ লেনদেন রেকর্ড করা হয়, যেমন নগদ গ্রহণ, নগদ প্রদান, চেক, ব্যাংক ট্রান্সফার বা অন্যান্য পদ্ধতি লেনদেন এখানে রেকর্ড করা হয় না। অর্থাৎ এখানে কিন্তু আমরা জানি নগদের অল্টারনেটিভ হলো কি? নগদ সিমিলার, অর্থাৎ নগদ যে কথা আমরা বলি কি যে চেক একই কথা, অথবা ব্যাংক ট্রান্সফার হতে পারে একই, কিন্তু এই জাবেদায় কিন্তু শুধুমাত্র নগদেরগুলো হবে, এগুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয় না। ডেবিট এবং ক্রেডিট পক্ষ, নগদান বই দুটি পক্ষের অক্ষর থাকে। একটা ডেবিট পক্ষ, এখানে নগদ গ্রহণ লেনদেন রেকর্ড করা হয়, আর ক্রেডিট পক্ষে যেখানে নগদ খরচের পরিমাণ রেকর্ড করা হয়। অর্থাৎ একটা পক্ষকে আমাদের টাকা যেগুলো আসবে সেগুলো লিখে রাখবে এক সাইডে, আবার যেগুলো চলে যাবে অর্থাৎ প্রদান করা হবে সেগুলো খাতের এক পাশে অন্তর্ভুক্ত করা হবে, যাকে বলি আমরা ক্রেডিট পক্ষ। আবার ব্যবসায় নগদান হিসাব, এই দিক থেকে নগদান বই ব্যবসায়ের নগদ অর্থের আন্তর্জাতিক প্রবাহ অর্থাৎ ক্যাশ ফ্লো অ্যান্ড আউটফ্লো সঠিকভাবে ট্র্যাক করতে পারে। অর্থাৎ ট্র্যাক করতে পারে, অর্থাৎ কত টাকা আমাদের এই নগদ টাকা আসলো বা নগদ টাকা প্রদান করা হলো সকল বিষয় এখানে কিন্তু জানা যায়। এর মাধ্যমে নগদ অর্থের আসা যাওয়ার পরিষ্কারভাবে জানা যায়। এরপরে যদি আমরা তাকাই এর উপকারিতা জিনিসটা কি? নগদ অবস্থা পরিষ্কার, অর্থাৎ নগদান বইয়ের মাধ্যমে ব্যবসার হাতে থাকা নগদের পরিমাণ সঠিকভাবে জানা যাবে। অর্থাৎ কত টাকা আমার আজকে এই ক্যাশে আছে, কত টাকা আসলো চলে গেল, অবশিষ্ট কত রইলো, এই সকল কিছু স্পষ্টভাবে কি থাকা যায়? তথ্য সঠিকভাবে জানা যায়। লগ্নি ও খরচ সমূহ ট্র্যাক, এখানে এটি ব্যবসায়ের নগদ গ্রহণ ও খরচ মনিটরিং করতে সহযোগিতা করে, ফলে ব্যবস্থাপনা সহজ হয়। অর্থনৈতিক বিশ্লেষণ, অর্থাৎ নগদ অবস্থান ও লেনদেন বিশ্লেষণ করে ব্যবসায়ের নগদ প্রবাহ পরিকল্পনা করতে পারে।
তো এই ছিল এগুলা। এখন আমরা যদি এর ছকটা একটু দিকে তাকাই, মানে এর ছকটা জিনিসটা কি একটু ভালো করে লক্ষ্য করলে এটা হয়তো একদম ইজি হয়ে যাবে। তো মুমিনের নগদ প্রদান জাবেদা, এখানে যদি আমরা দেখি জুন 1 তারিখে নগদে বিক্রয়, আমরা জানি বিক্রয় করলে কি হয়, নগদ টাকা আমাদের কাছে আছে, তাই এটাকে আমরা কোথায় দেবো, ডেবিটের ঘরে। আর যেগুলো প্রদান হবে সেগুলো কোথায় দেবো, ক্রেডিটের ঘরে। আর এগুলা উদ্বৃত্ত যত থাকবে তা আমরা এই উদ্বৃত্তের ঘরে দেবো। তো তারিখ বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্তপত্র। সে জায়গা থেকে জুন 1 নগদে বিক্রয় দিয়ে আমরা ডেবিট পাশে দিলাম 7,000, উদ্বৃত্তপত্র বা ব্যালেন্সের ঘরে দিলাম কত, 7,000। পণ্য ক্রয় 3,000, অর্থাৎ পণ্য ক্রয় যেহেতু আমার কাছ থেকে টাকাটা চলে যাবে, তাই অবশ্যই এটা কোন পাশে বসবে, ক্রেডিট পাশে। এখন আমার কাছে ছিল 7,000, আমি যদি 3,000 টাকার পণ্য ক্রয় করি তাহলে কি টাকা কমে যাবে না? হ্যাঁ, টাকা 3,000 কমলে অবশিষ্ট কত থাকে, 4,000 টাকা। তো এই লিখলাম 4,000 টাকা। এরপরে যদি আমরা তাকাই, গ্রাহক হতে নগদ গ্রহণ 5,000 টাকা, অর্থাৎ আমার যে গ্রাহক সে আমাকে টাকা দিল কত টাকা, 5,000 টাকা। তাই এটাকে আমরা কোথায় দেবো, ডেবিটের ঘরে। অর্থাৎ আমরা এখানে ডেবিটের ঘরে দিলাম 5,000। এখন এই যে আমরা 5,000 টাকা পাইলাম, এখন তাহলে কি আগের যে ছিল 4,000, এখন কি তার সাথে কি অ্যাড করতে হবে না? হ্যাঁ, তাহলে 4 আর এখন পাইলাম 5, টোটাল কত হলো 9,000। এই হলো উদ্বৃত্ত, যে আমার কাছে 9,000 আছে। এরপরে যদি আমরা 22 তারিখে যাই, অফিস খরচ প্রদান, অর্থাৎ অফিসের যে খরচ সেটা যদি আমি টাকা পরিশোধ করি তাইলে কি আমার কাছ থেকে টাকা কমে যাবে, আর কমে গেলে আমরা কোথায় লিখবো, ক্রেডিটের ঘরে। অর্থাৎ 1200 টাকা আমি যদি কমাই দিই তাইলে আমার উদ্বৃত্ত থাকে কত, 7,800। এরপরে জুন 29, পাওনাদারকে পরিশোধ 2,000 টাকা, অর্থাৎ পাওনাদারকে যেহেতু আমি টাকা পরিশোধ করলাম, টাকা কমে গেল, আর কমে গেলে হয় কি, ক্রেডিট পাশে। অর্থাৎ অবশিষ্ট কত থাকে, 7,800 থেকে যদি আরও 2,000 চলে যায়, আমাদের থাকবে কত, 5,800। তো এরই মাধ্যমে আমাদের যে এই যে বিশেষ জাবেদার পার্টটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল। আমরা পরবর্তীতে এই বিশেষ জাবেদার মধ্যে যতগুলো প্রকৃত জাবেদার প্রকার ছিল, বিশেষ জাবেদার প্রকার ছিল, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আগাবো। বিশেষ করে সাধারণ জাবেদা, এখানে কিন্তু আমরা লেনদেনগুলো একদম স্টেপ বাই স্টেপ সাজাবো। ক্রয় সংক্রান্তগুলো একসাথে রাখবো, মূলধন সংক্রান্ত কিংবা বিক্রয় সংক্রান্ত নানান বিষয়াদি উপস্থাপন করে আমরা সহজভাবে উপস্থাপন করব। ততদিন সেই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ততদিন সুস্থ থাকেন, ভালো থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।